আই এম গোয়িং টু আমেরিকান ওয়ান্স ফেস্টিভ্যাল, তাহলে তো হলো না। বা বারবার প্রশ্ন না বোঝেন উত্তর, প্রশ্ন কর্তাকে বারবার প্রশ্ন করেন, সরি 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 আমি বুঝতে পারি নাই। পাসপোর্ট রাখলো, ধরেন মজা করে আমার অনেক বন্ধুবান্ধবী বলল যে পাসপোর্ট রেখেছে, এখন লাফানোর কিছু নাই। দুইবারে তো দুই ধরনের এক্সপিরিয়েন্স, মানে কিভাবে কিভাবে প্রস্তুতি ছিলেন উনি, আশা করি উনি বলবেন বিষয়টা। হ্যাঁ, এটা হ্যাঁ অনেকে লুকায় রিজেক্ট হলে, বা এখানে লুকানোর কিছু নাই। এবং আমি মনে করি আমি যে দুইবার রিজেক্ট হয়েছি, দুইবার রিজেক্ট হওয়ার কারণ এখানে আমি এম্বাসিকে ব্লেম দিব না। প্রথমবার আমি 2002 কি 3 সালে আমি ফেস করি, তখন আমি দৈনিক মানুষজনে কাজ করি। তখনও আমার একটা কালচারাল প্রোগ্রামের 2003 না 10 2003 না 10 না 2003-4 3-4-এর দিকে। তখন হচ্ছে ঢালিউড অ্যাওয়ার্ড, আমেরিকায় নিউ ইয়র্কে ঢালিউড অ্যাওয়ার্ডটা হয়, এরকম একটা কালচারাল ইভেন্টের ইনভাইটেশন আমার ছিল, পেয়েছি। তো গেলাম, ইনভাইটেশন গেলাম, ডেট তখন আবার এরকম 1 বছর 1.5 বছর সময় লাগতো না, তখন খুব দ্রুতই ডেট পাওয়া যেত। না 2001-2 নয়, 2007-8-9-এর দিকে হবে, 1-2 না, আমারও ধারণা যে হ্যাঁ 2007-8-9-এর দিকে। তো গেলাম, যাওয়ার পর ওকে 2-3টা প্রশ্ন করলো, ইনভাইটেশন লেটার দিলাম, কেন যাচ্ছি সেটা জিজ্ঞেস করলো, অ্যাজ ইউজুয়াল নর্মাল। তো এরপরে বললো যে প্লিজ তোমার অফিসিয়াল আইডি কার্ডটা দেখাও। ওই দিনে আমি অফিসিয়াল এনওসি পেপার, যা যা ডকুমেন্টস লাগে আমার সব কিছু, ভিজিটিং কার্ড সবই নিয়ে গেছি। তো যথারীতি আমি পকেট থেকে বের করে আইডি কার্ডটা দিলাম, মানে এইটা দেখার পরেই সে মানে কনফার্ম হয়ে আমাকে থ্যাংক ইউ বলে ভিসাটা দিবে আর কি, বিষয়টা এই পর্যায়ে। দেওয়ার পরে দেখলো কার্ডটা, দেখার পরে কার্ডের পেছনে উল্টালো, পেছনে উঠে দিয়ে এক্সপায়ার ডেট লেখা। এক্সপায়ার ডেট হচ্ছে আমি অলরেডি 1 মাস আমার আইডি কার্ডের এক্সপায়ার ডেট ফেল, 1 মাস হয়ে গেছে। তো আমার বললো যে হোয়াট ইজ দিস এক্সপায়ার। তখন বলছে আই এম সরি, আমি আসলে খেয়াল করি নাই, বিষয়টা মাথায় ছিল না, বাট আই হ্যাভ অফিসিয়াল এনওসি বা অফিসিয়াল অ্যাসাইনমেন্ট লেটার, একদম আমার মতিউর রহমান চৌধুরীর সিগনেচার করে একদম প্যাডে, তুমি আমাকে ট্রাস্ট করতে পারো, এটা আমার মিস্টেক আইডি কার্ড। তো মানে সে সরি, ইউ বেটার নেক্সট টাইম ট্রাই নেক্সট টাইম, থ্যাংক ইউ সো মাচ, এই কথা বলে পাসপোর্টটা ব্যাক করে দিল। এবং এইটাতে প্রমাণ হয় আসলে আমি যে মানবজমিনে চাকরি করি, এটা যেমন সে বুঝে বিশ্বাস করছে, এবং সে বুঝতে পারছে আমার কাছে যথেষ্ট ডকুমেন্টসও আছে, আমি প্রুভ করতে পারবো, এবং আমার ইনভাইটেশনটাও লিগেল, সেটাও সে বুঝলো। কিন্তু তার কাছে এটা ভালো লাগে না যে একজন সাংবাদিক তার অফিসিয়াল যে আইডি কার্ড, পরিচয়পত্র, সেটার ডেট কেন ওভার থাকবে, সেটা কেন আপ টু ডেট থাকবে না। তার মানে এই লোকটা সচেতন না, অথবা এই লোকটা আমেরিকা যাওয়ার যোগ্য না হতে পারে, কারণ এটা কেমন লোক। এই দায়টা আমারই, আমি একদম মানে এটা নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। এটা কুড়াল মারার চেয়ে ভিসাও পাওয়া বিষয় না, আসলে কুড়াল মারা বিষয় না, আমার আত্মসম্মান বোধে লেগেছে যে এটা আসলে আমারই ফল্ট, আমি কেমন লোক। এরপরে আমি আবার অ্যাপ্লাই করি ইউএনের একটা প্রোগ্রামে, ইউনাইটেড নেশনসের একটা প্রোগ্রামে, ওটা নিউ ইয়র্কে। সেটা অ্যাপ্লাই করি 2000 সম্ভবত 15-16, এখন কি 25 চলে, 25 চলে, সেটা হচ্ছে 2020-এ করেছি। মানে করোনার আগে না করোনার পরে? করোনার পরে না, করোনার আগে, 2020-এ। করোনা তখনও করোনার কথা আমরা শুনিনি, করোনার আগে 1 বছর আগে, মানে যেবার হচ্ছে যে আচ্ছা বুঝতে পারছি, করোনার আগে 19 হবে, হ্যাঁ 19-এ। তো যথারীতি গেলাম। ওই সময় যাওয়ার আগে আমার মনে একটা গিল্টি ছিল যে আমি হলাম কালচারাল রিপোর্টার, আমার ব্যাকগ্রাউন্ড, আমার আইডি কার্ড, আমার ভিজিটিং কার্ড, আমার পদবি সবই হচ্ছে কালচারাল, বিনোদন বিভাগ। আমাকে কি দিবে ইউএন মিশনের প্রোগ্রামে যাবে ধরেন
জলবায়ু পরিবর্তনে যারা কভার করে বা যারা পরিবেশ নিয়ে কাজ করে, Diplomatic bid, ডিপ্লোম্যাটিক বিট, এগুলি যেতে পারে। এরপর অফিস সায় দিল, আমিও গেলাম, অফিসের ডকুমেন্টস সবই নিলাম। তো যাওয়ার পর ওই একই যে সাধারণ প্রশ্ন যেগুলি করে, যে কেন যাবেন, কবে যাবেন, এই বলার পর অনেক কিছু জিজ্ঞেস করলো। যে এরপরে জিজ্ঞেস করলো যে আপনি তো কালচারাল বিট করেন, এটা বলেছে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। মানে হোয়াই ইউ আর গোয়িং টু ইউএন মিশনের প্রোগ্রামে। তো আমি বললাম যে দেখো, অফিস আমাকে অ্যাসাইন করেছে, যার কারণে আমি যাচ্ছি। এখানে আর কোনো এক্সকিউজ বা আর কোনো রিজন নাই। অফিস আমাকে এবার মনোনীত করেছে, এই কারণে আমি এসেছি যাওয়ার জন্য। তো এরপর বলো যে ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, মানে পরে আবার ট্রাই করো, আমরা এবার ভিসা দিতে পারছি না, পাসপোর্টটা ফেরত দিয়ে দিল। তো এইখানেও রিজন, স্বাভাবিক রিজন, কারণ আমার গতিপথ তো আসলে ইউএন মিশন না। আমার গতিপথ থাকবে ওই যে কোনো ফিল্ম ফেস্টিভ্যালে বা কালচারাল প্রোগ্রামে বা হলিউডে। হ্যাঁ, তো সেটা না করে আমি যখন ভিন্ন পথে গেলাম, তখনই স্বাভাবিকভাবে তারা রিফিউজ করেছে। এবং এবার আমার ঠিকমতো জিজ্ঞেসও করলো না, খুব বেশি কিছু কোনো ডকুমেন্ট জিজ্ঞেস করে না, জাস্ট 3টে প্রশ্ন করছে, দিয়ে দিছে। এরপরে কি আপনি প্রস্তুতি নিতে থাকলেন যে আসলে ঘুরে আসবো, যাবই আমেরিকাতে, মানে এই জন্যই কি কান ফিল্ম ফেস্টিভ্যাল বা অন্যান্য জায়গায় ঘোরাঘুরি এরকম প্ল্যান ছিল? যে প্ল্যান তো ঠিক তাই, আপনি যেমনটা জেনেছেন যে আসলে ওই যে আমি বললাম যে বাংলাদেশের আসলে 99% মানুষই আসলে কোনো না কোনোভাবে স্বপ্ন দেখে বা চেষ্টা করে আমেরিকায় যাওয়ার, বা আমেরিকায় যাওয়ার মানে আমেরিকা থাকার জন্য না। আমেরিকা তো আসলে একটা কি বলবো, এটা একটা ট্যাবুর মতো হয়ে গেছে অনেকটা, বা ট্যাবু বলবো না, এটা ড্রিম একটা, যে আমেরিকাটা কেমন, বা আমেরিকা যাই, আমেরিকা যাইতে চাই। আমেরিকার ভিসা পাওয়াটাও মনে হয় যে, যেমন আমি আমেরিকার ভিসা পাওয়ার পর মানে অনেকেই এমনভাবে কংগ্রেচুলেট করলো বা এমন খুশি হলো, এবং আমার পরিবারের সদস্যরাও এমনভাবে খুশি হলো যে আসলে এটা একজন মানুষের সর্বোচ্চ প্রাপ্তি, এটা বিষয়টা এরকম আর কি। তো হ্যাঁ, আমি হয়তো পেয়েছি বলে আমার কাছে অত এখন আহামরি লাগছে না, কিন্তু আমার মনে হয় নিশ্চয়ই ওই স্বপ্নটা ছিল যে আমি আমেরিকায় যাব, হলিউডটা একটু দেখবো, হলিউড হিলটা দেখবো, একটা ছবি তুলবো। লস অ্যাঞ্জেলেসে আপনি জানেন হলিউডের সকল তারকার, যেটা পুড়ে গেছে এবার, সেইখানে সবার জায়গায় নিউ ইয়র্ক টাইমস স্কোয়ার দেখব। এবং নিশ্চয়ই যে আমি যেই ইভেন্টে গিয়েছি, সানডেন্স ফিল্ম ফেস্টিভ্যাল, এটা ওয়ার্ল্ডের 5টা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যালের একটা অন্যতম। তো কান 2বার আমি কাভার করেছি। কানের পরে আমার কাছে মনে হচ্ছে এবার আমার আসলে আমি সানডেন্সে যাওয়া উচিত, আমেরিকায় একটা ফেস্টিভ্যালে যাওয়া উচিত। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই এন্টারটেনমেন্ট বা সপ্তাহ শেষে দেখা যাচ্ছে যে হলিউড মুভি কিন্তু আপনি অনেক দেখেন, সুতরাং ওই আমেরিকার যে ড্রিম, যে সিনারিও, এটা কিন্তু আপনার মাথার মধ্যে থাকবে। হ্যাঁ, আর মজার ব্যাপার হচ্ছে যে অনেকে ভাবে যে হয়তো আমেরিকা, এত কষ্ট করে আমেরিকা যাচ্ছে, উনি কি থেকে যাবে কিনা। আসলে উনি থেকে যান নেই, উনি অলরেডি ঘুরে এসেছেন আমেরিকা থেকে। এবার যদি আমরা সেই দিকে আগাই, যে আপনি আমেরিকা কবে গেলেন, কোথায় কোথায় ঘুরলেন এবং কি দেখলেন, মানে আপনার অভিজ্ঞতাটা কেমন ছিল? আমেরিকা গেলাম, যদি প্রস্তুতিটা নিয়ে বলেন যে প্রথমবার যাওয়ার সময় ব্যাগেজ কি ধরনের প্রস্তুতি নিয়েছিলেন? তো আমি এম্বাসি থেকে এখনো ওই লিগ কাপে আসি, 24 নভেম্বর আমি ফেস করি। এক সপ্তাহ এরপরে আমাকে মেল করবে বলেছে, আমাকে মেল করলে আমি গুলশানের একটা অফিস আছে, ডেল্টা কি যেন, ওই ডেল্টা, ওইখান থেকে আমার পাসপোর্ট নিতে হবে। তো এখানেও তো মানে ভিসা পজিটিভ হয়েছে, পাসপোর্ট রেখেছে, এটাও একটা পজিটিভ দিক, কিন্তু ভিসা আমি পাচ্ছি, এটা ঠিক আছে। কিন্তু ভিসা কত দিনের পাচ্ছি? আমার ভিসাটা সবাইকে বলে রাখা, অনেকে ম্যাক্সিমাম লোকই জানে আমেরিকান এম্বাসিতে দাঁড়ালেই 5 বছরের ভিসা, কানাডা এম্বাসিতে দাঁড়ালেই 10 বছরের ভিসা, এটা আমরা সবাই জানি। কিন্তু যেই জিনিসটা জানি না আসলে বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে আপনার নির্ভর করে, আপনার ভিজিট ভিসা হলে আপনি 5 বছর পাবেন, এর কম পাবেন না। কিন্তু এর বাইরেও আরও অনেকগুলি শাখা আছে। যেমন আমি ভিজিট ভিসায় যাইনি, আমি হচ্ছি আই ভিসা, আমারটা জার্নালিস্ট প্রফেশনাল ভিসা, এটা ওয়ার্ক ভিসাও বলা যায়। সাংবাদিক হিসেবে আমি গিয়েছি, এবং আমার ভিসাটা হচ্ছে আই ভিসা, নট ট্যুরিস্ট ভিসা। ফলে এটা একটা টেনশন ছিল, কারণ এই ভিসাটা 3 মাস দেয়, 30 দিন দেয়, 6 মাস দেয়, 1 বছরও দেয়, সর্বোচ্চ 1 বছর দেয়। তো ফলে এটা টেনশন যে কতদিনের ভিসা আমি পাবো, কতদিন আমি থাকবো, এটা একটা টেনশন ছিল। ফলে আমি ওই পাসপোর্টটা রিসিভ করার আগ পর্যন্ত আমি আসলে বুঝতে পারছিলাম না যে কী করব।
কয় তারিখে টিকিট কাটবো, কীভাবে কাটবো, ব্যাক কয় তারিখ করব আমি জানি না। তো যেমন 2বার আমি সেনজেন ভিসা হয়েছে কান ফেস্টিভ্যালের, তারা ফেস্টিভ্যাল হচ্ছে 14 দিনের, তারা আমাকে ভিসা দিয়েছে 2বারই 18 দিনের করে, মানে যাওয়ার আগে 2 দিন, আসার আগে 2 দিন। মানে আমি কান ফেস্টিভ্যালের বাইরে আর ইউরোপের কিছু দেখতে পারিনি ইন এ সেন্স। ফেস্টিভ্যালে ঢুকেছি, শেষ করে আবার ব্যাগ গুছিয়ে আমার রিটার্ন করতে হয়েছে, এমনভাবে টাইট ছিল। তো ফলে এটা একটা টেনশন যে পাসপোর্ট রাখলো, ধরেন মজা করে আমার অনেক বন্ধুবান্ধবী বলল যে পাসপোর্ট রেখেছে, এখন লাফানোর কিছু নেই। এমনও হইতে পারে যে সরি, ডেল্টাতে আমি যখন পাসপোর্ট নিতে যাবো তখন বলবো সরি, আসলে একটা মিস্টেক হয়েছে, আপনাকে আসলে ভিসা দেওয়া যাচ্ছে না, আপনার এই প্রবলেম। অথবা দেখা গেল যে ফেস্টিভ্যাল হচ্ছে আমার 11 দিনের, আপনাকে 14 দিনের টাইম দিবে। তো 14 দিনের জন্য আপনি এত তাড়াহুড়ো করে যাবেন কি না, এত কস্টলি, কারণ অলরেডি তখন 2 লাখ টাকা করে টিকিট, রিটার্ন টিকিট। ফ্রান্সের না, আমেরিকা। সরি, আমেরিকা, হ্যাঁ। তো ওইটাই বললাম যে ফ্রান্সের অভিজ্ঞতা থেকে অনেকেই বলছে যে আগে পাসপোর্টটা দেখতে হবে, কয় দিনের ভিসা দেয় সেটার উপর আসলে প্ল্যানটা করতে হবে। তো অপেক্ষা, প্রতিদিন মেইলের অপেক্ষা, কবে মেইল আসবে। বললো যে 14 ওয়ার্কিং ডেজ লাগবে। তো 14 দিন লাগে না, আমি 10 দিনের মাথায় মেইল পেয়েছি। গেলাম যথারীতি ডেল্টা সেন্টারে, তো গেলাম, পাসপোর্ট নিলাম, নিয়ে দেখলাম যে আমাকে 1 বছরের ভিসা দিয়েছে। মানে যেদিন ভিসা ইস্যু হয়েছে 24 তারিখে ভিসা, 24শে নভেম্বর, আমার 24শে ওইখান থেকে 1 বছরের, মানে এই বছরের 25শে নভেম্বর পর্যন্ত আমার ভিসা আছে, ভিসা দিয়েছে, 1 বছরের ভিসা দিয়েছে। তো এই ক্ষেত্রে আমি লাকি যে সাধারণত দেয় 30 দিন দেয়, 3 মাস দেয়, ম্যাক্সিমাম 3 মাসই দেয়। স্পোর্টস জার্নালিস্টদের ওনাদের তো এরকমই দেখলাম যে 6 মাস, 3 মাসও দিচ্ছে, 3 মাস 6 মাস এরকমই দেয়। তা আমাকে 1 বছর দিয়েছে, এই ক্ষেত্রেও আমি লাকি। হ্যাঁ, এই ক্ষেত্রে যারা আমেরিকা যাওয়ার প্রত্যাশী, আমি এখনও পর্যন্ত মনে করি আমার এই লাস্ট ইন্টারভিউটা বা ভিসাটা বা ভিসার ডেটটা এত বড় হওয়ার কারণ বা এই ফ্যাসিলিটিগুলি আমার পাওয়ার কারণ আমার পাসপোর্টে সেনজেন ভিসা আছে, সম্ভবত এইটা একটা বড় কারণ। তারা সেনজেন ভিসাটাকে অনেক গুরুত্ব দিয়েছে, মূল্যায়ন করেছে। এবং এটা সত্যি, সেনজেন ভিসা পাওয়া অনেক কঠিন। সেনজেন ভিসার মানে ফরম্যাটটা, মানে যেই ডকুমেন্টস লাগে, এবং সেনজেন ভিসার এম্বাসি, ফ্রান্স এম্বাসি প্রত্যেকটা পেপার আপনার একদম পাই টু পাই করে চেক করে দেখে, আবার চায়, যদি ডকুমেন্টস পছন্দ না আবার বলে যে তুমি কালকে এসে আবার এই ডকুমেন্ট, মানে খুবই ক্রিটিক্যাল, যেটা আমেরিকান এম্বাসি আপনার কোনো কাগজপত্র কিচ্ছু দেখবে না। ফলে আমার কাছে মনে হয়েছে ওইটাই বললাম যে আমার এই 1 বছরের ভিসা প্রাপ্তি বলেন আর ইন্টারভিউটি স্মুথ হওয়ার পেছনে হয়তো বা সেনজেন ভিসাটা মূল কারণ। ফলে যারা ওই কারণেই বলে অনেকে যে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড ঘুরে তারপরে দাঁড়ানোর জন্য। তো আমার তার চাইতে মনে হয় যে তার চাইতে যদি আপনি সেনজেন ভিসায় যে কোনো কান্ট্রিতে এগুলো না করলে সেনজেন ভিসা পাওয়া তো আরো কঠিন হয়ে যাবে, মানে আপনি যদি এদিকে না যান। আসলে কঠিনও কিছু না, ধরেন আমার তো মনে হয়, মানে আপনি যদি ঠিক থাকেন, আপনার ডকুমেন্ট ঠিক থাকে, তাহলে আমার মনে হয় ব্ল্যাঙ্ক পাসপোর্টও ভিসা হয়, এমন নজিরও আছে, সেটা আমেরিকান এম্বাসিতেও হয়। হ্যাঁ, সুতরাং মানে আমার কাছে ওইটাই বললাম, আপনার যদি নিয়ত ঠিক থাকে যে আপনি ওইখানে যায় পলাবেন না, বা আপনি আপনার যে পেশায় আছেন সেই পেশার প্রপার ডকুমেন্টে, প্রপার ইনভাইটেশনে, প্রপার রিজন দেখাতে যদি পারেন, এবং আপনি যদি স্মার্টলি ডিল করেন, স্মার্ট থাকেন, না ঘামান, না কাঁপেন, মানে অতি চাপে ভুলভাল তথ্য না দেন, বা বারবার প্রশ্ন না বোঝেন, উত্তর প্রশ্নকর্তাকে বারবার প্রশ্ন করেন, সরি 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 আমি বুঝতে পারি নাই, তাহলে তার মানে হচ্ছে আপনার ভিসা পাওয়ার এটা কমে যায়। যেহেতু আগে 2বার এম্বাসি ফেস করেছিলেন, পরে আবার যাচ্ছেন, এর আগে মধ্যে সেনজেন ভিসা ফেস করে এসেছেন, আপনি আসলে ইন্টারভিউর প্রস্তুতিটা কীভাবে নিয়েছিলেন? বাসা কি প্র্যাকটিস করতেন? আমেরিকান এম্বাসির প্রস্তুতি আমি ঠিক নেই নাই এই কারণে, নিতে গেলে আমি 2-1টা টিউটোরিয়াল ইউটিউবে দেখার চেষ্টা করেছি। কি যেন ভদ্রলোক আমেরিকান, আপনি জানেন হয়তো বা, কি আমেরিকান কনসুলার বা কিছু একটা ছিল, এম্বাসিতে চাকরি করছিল, উনি এখন টিউটোরিয়াল দেয় সমানে। তো আমার এরকম অনেক হাজার টিউটোরিয়াল আছে, ভিসা কীভাবে ফেস করবেন, কি প্রশ্ন করতে পারে, কি ড্রেস আপ, কোটি কন্টেন্ট। তো আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলি দেখা মানে হচ্ছে আপনি আসলে নিজেকে আরও কনফিউজড করে ফেলা। আপনি এগুলি দেখা মানে হচ্ছে কনফিউজড হওয়া, এবং কনফিউজড হওয়া মানে হচ্ছে আপনি কনফিডেন্সটা আপনার লো হয়ে যাওয়া। আমার কথা কি, আমি হচ্ছে একজন বিনোদন জার্নালিস্ট, আমার 2 দশকের ক্যারিয়ার, আমি এর আগে কান ফিল্ম ফেস্টিভ্যাল 2বার কভার করেছি, আমি এবার যাচ্ছি
আরেকটা ফিল্ম ফেস্টিভ্যাল আমেরিকায় কভার করার জন্য অফিস আমাকে অনুমতি দিয়েছে, ছুটি ডকুমেন্টস দিয়েছে, ফিল্ম ফেস্টিভ্যাল আমাকে ইনভাইটেশন লেটার দিয়েছে। মানে আমার এখানে লুকোচুরির কোনো কারণ নেই, আমি এখানে প্রস্তুতিরও কিছু নেই। আমাকে জিজ্ঞেস করবে ওইটা কই যাবা, সানডেন্সে যাব। এখন কই যাবা এটা বলার পর আমি যদি থতমত খাই যে আই এম গোয়িং টু আমেরিকান ওয়ান্স ফেস্টিভ্যাল, তাহলে তো হলো না। আমি বলবো যে আমি আমেরিকান সানডেন্স ফিল্ম ফেস্টিভ্যাল কভার করতে যাচ্ছি, হুইচ হেল্ড অন ইউটা স্টেট, বাস শেষ। তো এইভাবে আপনি যদি বলেন, আপনার যদি কনফিডেন্স থাকে এবং আপনি জানেন, এই ক্ষেত্রে আমি আরেকটা টিপস দিই, 160 ফর্ম যেটা, ওইটাই তো মূল। ওই ফর্মটা অনেকে হচ্ছে যে কোনো একটা এজেন্সিকে দিয়ে দেয়। এজেন্সি কী করে, এজেন্সির অনেকগুলি স্টাফস থাকে, একজন স্টাফকে দেয় যে তুমি এই পাসপোর্ট দিলাম, এই 160 ফর্মটা পূরণ করে একটা ডেট নিয়ে দাও। তো ওই এজেন্সি ওই লোককে দিয়ে ফর্ম পূরণ করে, ডেট নিয়ে ওই লোক 1 বছর পর হয়তো বা ডেট পায়, 1 বছর পর 1 বছর ওয়েট করে ইন্টারভিউ দিতে যায়। উনি আসলে জানে না ওনার আমলনামা যে 160তে কী লেখা আছে, ওই ভদ্রলোক কী লিখেছে এটা কিন্তু উনি জানে না, ওই লোক যে ইন্টারভিউ দিচ্ছে। আমার পরিচিত অনেকেই আছে, কয় ভাই আমি তো এজেন্সিতে গেছি, আমার যে 25,000 টাকা চাইছে দিছি, উনি ডেট নিয়ে দিছে, ডেট নভেম্বরের ইয়েতে। তো আমি বলছি 160 ফর্মে কী পূরণ করছে, আপনার পেশা কী দিছে, আপনার এখানে রিলেটিভ আছে কি না, আপনি এর আগে কোথায় গেছেন, মানে আপনার এই জিনিসগুলি আমলনামাটা কি আপনি জানেন কি? আমি তো জানি না ভাই।